আচ্ছা, এই ঘটনাটা ঘটেছিল ঠিক 2012 সালে, 2012-র ঘটনা। আর আমরা সেই সময় কাশ্মীরে যাই হচ্ছে অক্টোবরের 20 তারিখ বেরিয়েছিলাম। আমরা লক্ষ্মী পুজোর ঠিক পরের দিন বেরিয়েছিলাম, বা লক্ষ্মী পুজোর দিন, এক্স্যাক্ট মনে নেই, বাট 20 তারিখ অক্টোবরের। তো সেই সময় বেরিয়েছিলাম। আমাদের এখানে একটা ট্যুর অর্গানাইজ করার জন্য একজন ছিল, যে সে পাড়ারই কয়েকজনকে নিয়ে ট্যুর অর্গানাইজ করে। আমি ধরে নিচ্ছি তার নাম অসীম। ওকে, সেই আমরা অসীম কাকু বলতাম। আমি এখানে কাল্পনিক নাম ব্যবহার করছি, আসল নাম বলছি না। তো অসীম কাকু ট্যুর অর্গানাইজ করে, আর আমাদের পাড়ার অনেকে তার সাথে কিন্তু এই ট্যুরগুলোতে যায়। তো সবাই পেমেন্ট করতে থাকে ঘুরতে যাওয়ার 5-6 মাস আগে থেকে। তারপরে ঘুরতে যাওয়ার দিন সবাই মিলে একসাথে হাওড়াতে আমরা চলে যেতাম, ওখান থেকে ট্রেনে উঠে পড়তাম সেরকম। তো অ্যাজ ইউজুয়াল আমরা সবাই মিলে যাই হাওড়াতে, সেখান থেকে অমৃতসর ঘুরি, কাটরা ঘুরি। আর আমাদের কাটরা থেকে না পুরো ট্যুরটা অর্গানাইজ করা হয়েছিল একটা বাসের মাধ্যমে, মানে একটা বাস অলরেডি বুক করা ছিল কাটরা টু কাটরা, মানে কাটরা থেকে আমাদের পিক আপ করবে, দেন আবার কাটরাতেই এনে নামাবে। তো সেরকম একটা বাস ঠিক করে নেওয়া হয়েছিল। আর ওনারা অলরেডি হোটেল সব বুকই করে যায় এখান থেকে। তো অ্যাজ ইউজুয়াল হোটেল বুক করে নিয়েছিল শ্রীনগর অব্দি। তো বলেছিল, আর আমাদের ঘুরতে যাওয়ার আর একটা জায়গা ছিল হচ্ছে, তোমরা সবাই জানবে, বাট ওটা হচ্ছে পেহেলগাঁও। পেহেলগাঁওতে বলেছিল একদিনের একটা নাইট স্টে করার ব্যাপার। তো সেখানে আমরা গিয়ে হোটেল বুক করে নেবো, অসুবিধা নেই, হয়ে যাবে। তো সেরকম এখান থেকে ওরা বুকিং করতে পারেনি। তো ঠিক আছে, আমরা সমস্ত ঘুরি, বৈষ্ণব দেবী দর্শন করি, তার আগে অমৃতসর, বৈষ্ণব দেবী, শ্রীনগর, জম্মু কাশ্মীর, ডালেক সমস্ত কিছু সুন্দরভাবে ঘুরেছিলাম, কোনো প্রবলেম ছিল না তখন অবধি। তো আমাদের ট্যুরটা প্রায় 15 দিনের ছিল। কাশ্মীর অনেক দিনের ট্যুর হয়। তো লাস্ট বোধহয় 12তম দিন ছিল বা 11তম দিন ছিল আমাদের যাওয়ার কথা পেহেলগাঁও। ওকে, আমাদের সকাল ভোরবেলা বাস ছেড়েছিল। ওই ভোরও বলবো না, মাঝরাতে বাস ছেড়েছিল। তো আমরা পেহেলগাঁওতে পৌঁছাই ওই ধরো 10:30 থেকে 11টা, মানে 10টা থেকে 11টার মধ্যে। তো যেহেতু ওখানে হোটেলটা ওখানে গিয়ে বুক করার কথা ছিল, এখান থেকে পাইনি। তো সেজন্য আমরা যখন পৌঁছাই আমাদের বলে বাসে ওয়েট করতে। তো আমরা বাসে ওয়েট করি, তারপর বলে যে ঠিক আছে আমরা বুকিং করে আসছি, এখানে হোটেল পেয়ে যাবো সেরকমভাবে। এখানে মানে খুব যে ভিড় থাকে, খুব লোক আসে এরকম ব্যাপার নেই, ফাঁকাই থাকে, তো আমরা পেয়ে যাব। তো হয়েছে, হওয়ার পরে আর অনেকজন গেছিলাম, প্রায় আমরা 30-35 জনের বেশি গেছিলাম। আর ওখানে না রুমগুলো অর্গানাইজ করা হতো, মানে একসাথে শুধুমাত্র একটা ফ্যামিলির জন্য অ্যালট করা থাকতো সেরকম না। যাদের ফ্যামিলি মেম্বার বড়, 4 জন 3 জন, তাদের একটা রুম থাকতো। কিন্তু কেউ ধরো একা গেছে, তাকে অন্য একজনের সাথে, যে সিঙ্গেল সেরকম মহিলার সাথে মহিলাকে দিত, বা কোনো সিঙ্গেল কোনো পুরুষ গেলে তাকে সেরকম একটা পুরুষের সাথে রুম দিয়ে দিত, মানে ছেলে ছেলে মেয়ে মেয়ে এরকম ভাবে থাকতো। তো হয়েছে, হওয়ার পর আমরা বাসে ওয়েট করছি। তো আমাদের যে টুরিস্ট অপারেটর, মানে সমস্ত কিছু দেখছিল অসীম কাকু, সে তার সাথে আরো 2 জন গেছিল, একজন ফটোগ্রাফার আর একজন তার ম্যানেজার। তো 3 জনই গেছিল। আমরা সবাই বাসে গল্প করছি, আমাদের ট্যুর সম্পর্কে বলছি, কেমন ভাবে কাটালাম সেই নিয়ে গল্প করছি। তো তারপর তারা মোটামুটি 8 ঘন্টা 45 মিনিট পর ফিরে আসে, এসে বলে আমরা একটা কটেজ পেয়েছি। তো সেই কটেজেই আমরা কিন্তু এখন গিয়ে উঠবো। পাচ্ছিলাম না আশেপাশে কোনো ভালো হোটেল, তো এটাই পাওয়া গেছে এতজনের জন্য। ঠিক আছে, তো চলো আমরা এখানেই যাই, আর এক রাতের ব্যাপার, কালকেই আমরা ব্যাক করছি, কোনো প্রবলেম নেই। তো আমরাও বলি যাক, অনেকক্ষণ বাদে এসছে, পাওয়া গেছে, এটাই ভালো। গিয়ে প্রচন্ড সবাই টায়ার্ড, সবাই এতক্ষণ বাস জার্নি করে এসছে, তো আমরা একটু রেস্ট নেব। ঠিক আছে, তারপরে আমরা যাই আমাদের কটেজে। কটেজটা বলে রাখি কাঠের কটেজ, মানে নিচে গ্রাউন্ড ফ্লোর, তার উপর আরেকটা ফ্লোর, পুরোটাই কাঠের। নিচে 4-5খানা রুম আছে, ওপরেও সেম। আর ঢুকেই রিসেপশন, পরপর সারি দিয়ে ফার্স্ট একটা রুম, তারপর পরপর সারি দিয়ে রুম, মানে এল প্যাটার্ন, এল এর শর্ট আর্মটা যেটা সেখানে একটা রুম, তারপর হচ্ছে লং আর্মটা আছে সেখানে পরপর 3-4টে রুম। ঠিক ওপরেও তাই, কটেজে উঠে যাওয়ার রাস্তা, সিঁড়ি রয়েছে উপরে, তারপর ওইভাবে সেম প্যাটার্নে কিন্তু ওপরটা, আর ঢুকেই রিসেপশন। তো আমরা ফার্স্টের রুমটা পেয়েছিলাম, একদম ফার্স্টের রুমটা পেয়েছিলাম। ফার্স্টের রুমটার আমি একটুখানি বর্ণনা দিয়ে রাখছি।
ধরো ডান হাত দিয়ে ঢুকলে রুমটা, আমি এইটা আমাদের ধরো খাট, ব্যাক সাইডটা হচ্ছে পুরো কাঠের, আমার বাদিকটা হচ্ছে পুরো গ্লাস আর মোটা কার্টেন দেওয়া, সামনেটাও পুরো গ্লাস মোটা মোটা কার্টেন দেওয়া। আর ঠিক ওই সাইডে মানে যেখানে দরজাটা ঠিক তার পাশেই পাশাপাশি প্যারালালি রয়েছে একটা বাথরুম। বাথরুমটা নর্মাল একটা বাথরুম, কাঠের বাথরুম। তো ঠিক আছে, এরকম হচ্ছে রুমের বর্ণনাটা। অন্য রুম আমি ঢুকে দেখিনি, আমাদের রুমটার কথা আমি বলছি। তো হয়েছে, আর হোটেলটার বাইরেটাতে না খুব সুন্দর একটা মাঠ ছিল, মাঠ মানে হোটেলেরই ওটা। তো সুন্দর একটা মাঠ ছিল, আর আমাদের যেহেতু আমাদের সাথে কুক গেছিল, তারা আমাদের রান্না বান্না করে খাইয়েছে, সমস্ত সুন্দর, সমস্ত কিছু মানে খুব সুন্দর ছিল, কোনো প্রবলেম ছিল না। ঘরের রান্না আমরা খেতে পারছি, হোটেলের খাবার খেতে হচ্ছে না, খুব ভালো ছিল। তো বাইরে আমরা একটু ফ্রেশ হয়ে নিই, বাইরে যে একটা লন মতো রয়েছে, ওখানে বেঞ্চ পাতা আছে, চারদিকে গাছ, আর ঠিক কাঠের কটেজটার যেহেতু ওইখানে সবাই হবে না, পাশেই কিন্তু ওই কটেজেরই আরেকটা নতুন কনস্ট্রাকশন উঠছিল, যেটা নাকি ইটবালি সিমেন্টের। ওটা কোনো কাঠের কটেজ নয়, ওটা প্রপার ইটবালি সিমেন্টের হোটেল। দুটোই নেওয়া হয়েছিল আমাদের যথারীতি। তো এরপরে যখন আমাদের নেওয়া হয়, তো আমরা সবাই গল্প করছি, এরকম করতে দুপুরে খাওয়া দাওয়া হলো, তখনও কোনো প্রবলেম নেই, দুপুরে খাওয়া দাওয়া করলাম, সবাই গল্প করছি। আর আমার সমবয়সী ছোট বড় সবাই গেছিল, তাদের সাথে আমরা গল্প করছি, তো এরকম। তো এরপরে যত সন্ধ্যা হচ্ছে না, পরিবেশটা প্রচন্ড গা ছমছমে হয়ে যাচ্ছে, মানে যত সন্ধ্যা বাড়ছে মনে হচ্ছে চারদিক খা খা করছে। আর ওখানে তো অত বাইরে বেরিয়ে যে মার্কেট বা এরকম কিছুই নেই, হ্যাঁ, ফাঁকা চারদিক, শান্তশিষ্ট পরিবেশ, খুব শান্ত। ওই সময়টাতে হালকা হালকা ঠান্ডা পড়ে গেছে, ভালোই পড়ে গেছে, হালকা খুব বলবো না, ভালোই পড়ে গেছে। তো ঠিক আছে, মানে বরফ পড়ছে না, বাট ওয়েদারটা বেশ ঠান্ডা। এবার যেই সন্ধ্যে 6টা হয়েছে, আর ওখানে তো খুব তাড়াতাড়ি সন্ধ্যা নেমে যায়, মানে ঝপ করে সন্ধ্যা নেমে যায়। যেই সন্ধ্যা নামছে, ওই 5:30 পৌনে 6টার সময় নক করলো, ঘরে এসে আমাদেরকে চা দিয়ে গেল, কিছু স্ন্যাক্স দিয়ে গেল, তো এরকম। তারপরে আমাদেরকে সব দিয়ে যাওয়ার পরে আমরা বাইরে রিসেপশনে গেছি, দেখছি ওই অসীম কাকু তার আরো যারা যারা গেছিলেন তারা সব বসে আছে, বসে কথা বলছে। আর সবার মুখটা না একটু ভীষণ গম্ভীর, মানে খুব সিরিয়াস একটা বিষয়, কাশ্মীরে পেহেলগাঁওয়ের কথা বলছি আমি। তখন আমরা বললাম আমরা একটু লোকাল একটু বাইরে ঘুরে আসবো, কি করব, মানে কালকেই তো বেরিয়ে যাওয়া, তারপর যে যার বাড়িতে 2-3 দিনের মধ্যে তো একটু বেরিয়ে আসবো। বললো না, সবাই একসাথে থাকো, কাউকে কোথাও যেতে হবে না, এখানেই থাকো তোমরা, এখানেই সবাই এক ঘরে গিয়ে গল্প করো, একসাথে থাকো, কোনো অসুবিধা নেই। তো যেহেতু কাশ্মীরের পরিবেশ একটু গরম থাকে আমরা জানি, তো সে কারণে আমি বললাম হয়তো সেরকম কোনো সমস্যা আছে, তো সে কারণে বারণ করছে। ঠিক আছে, সিনিয়র পার্সন, কোনো দরকার নেই, তার সাথেই এসছি, সে তো আমাদের থেকে ভালো জানবে, তো বেরোবো না, সবাই ঘরেই থাকি। তো বললাম ঘরে যখন আছি চলে যাব, বাইরে একটা বনফায়ারের ব্যবস্থা করা হোক না। তো এটা শুধু বলেছি আমরা রিসেপশনে দাঁড়িয়ে কয়েকজন, সাথে সাথে হোটেলের সব ছেলেরা মিলে বাইরে ব্যবস্থা করে দিল, চেয়ার লাগিয়ে দিল চারদিকে গোল করে, মাঝখানে বনফায়ার, সুন্দর ব্যবস্থা করে দিল। তো সেখানে যেহেতু আমাদের সাথে ভিডিওগ্রাফার গেছিল, তো আমরা গিয়ে বসেছি, সবাই মিলে বসেছি, সবাই, কেউ নিচে বসছে, যে বলেছিলাম না লন আছে, তো সেখানে সবাই নিচে বসছে, কেউ বেঞ্চে বসছে, কেউ মানে আগুনটাকে ঘিরে বসে আছে, তো এরকম ভাবে সবাই বসে আছে, সবাই সবার এক্সপিরিয়েন্স শেয়ার করছে, কেমন ঘুরলাম, কি হলে ভালো হতো, বা কার কি এক্সপিরিয়েন্স সেরকম। তো ঠিক আছে, এবারে ঠিক 9টা 9:30 বাজছে, তখন বলে চলো সবাই গিয়ে ডিনার করে নাও, আর ডিনার করে তাড়াতাড়ি শুয়ে পড়ো। আর একটা জিনিস বলে রাখি, রাতে কোনো সমস্যা হলে কিন্তু আমরা বাইরেই আছি, আমরা জেগে আছি, আমাদেরকে সাথে সাথে ডাকবে, চিৎকার করবে। বললাম বাবা এখানে কি সমস্যা আর হবে, সবাই তো চেনা জানা, আর এতজনের মধ্যে তো হোটেলের কেউ বদমাইশি করতে পারবে না, প্রবলেম কি। আর নিশ্চয়ই সেফটি থাকে, মানে সেফটি এনশিওর করেই হোটেলওয়ালারা আমাদেরকে রুম দিয়েছে, তো কোনো প্রবলেম হওয়ার তো কথা নয়, আর কেউ কেন নাম খারাপ করবে নিজে। তো বললো না, কোনো সমস্যা হলে কিন্তু সাথে সাথে ডাকবে, আর আমরা জেগে আছি, কেউ ঘর দিয়ে একা বেরোবে না, কেউ ডাকলেও যাবে না। বললাম বাবা কি কেমন, তো ঠিক আছে চলো, কোনো প্রবলেম নেই। এরপরে আমরা খাওয়া দাওয়া করে, রাত্রিবেলা ভাত করেছিল আর ডিমের ঝোল করেছিল, আমার আজও মনে আছে। তো ঘরোয়া খাবার, তো সেই খাবার করেছিল, তো আমরা খেয়েছি, খেয়ে দিয়ে এসে নিজের ঘরে শুয়েছি। তো আরেকটা বলে রাখি, ওখানে যে আমাদের বাস ড্রাইভার ছিলেন, খুব ভালো, সবার সাথে খুব সুন্দর কথাবার্তা বলেছে, খুব আমাদের ফ্যামিলি মতো হয়ে গেছিল। তো সে আমাদেরকে, যারা যারা আমরা খুব ভালো মতো মিশে গেছিলাম, আমাদেরকে সবাইকে কিছু খাবার দিয়েছিল, তারা বাসে রান্না করে খেয়েছিল, তো সেখান থেকে কিছু খাবার দিয়েছিল।
মাটন ফাটন এসব ছিল। তো আমাদেরকে সার্ভ করেছিল, দিয়েছিল, তো আমাদের ঘরেই দিয়ে গেছিল। তো সেখানেই আমরা কিছু খেয়ে যে উচ্ছিষ্ট সেটাকে আমি আমাদের ঘরেই যে ডাস্টবিন সেখানে ফেলে দিয়েছিলাম। কোথায় ফেলতে যাব বাইরে, তো ঘরের ডাস্টবিনেই ফেলে দিয়েছিলাম, যেমন আমরা হোটেল রুমে করি যে ঘরেই ডাস্টবিনে ফেলি, বাইরে তো আর গিয়ে কেউ ফেলে আসি না। তো সেরকম আমরা ফেলে দিয়েছিলাম আমি। আর একটা বলে রাখি, আমাদের যে বাথরুমটা ছিল, বাথরুমে যে জানলাটা ছিল সেটা না ভাঙা ছিল কাঁচটা। তো যার ফলে আমার মা বললো যে দেখ কম বয়সী মেয়ে তুই, আর আমিও রয়েছি, আমার বাবা ভাইও ছিল, তো একটা কাজ কর, দরজাটাকে ভালো করে কিন্তু বাথরুমে লক করে দিস, যেহেতু জানলাটা ভাঙা বলা যায় না, তো সেজন্য বন্ধ করে দিস, কে নাকি চলে আসবে জানলা থেকে। তো সেরকম আমি কি করি, রাত্রে সবার যখন বাথরুমের কাজ সারা হয়ে যায়, সবাই ফ্রেশ হয়ে চলে আসে, আমি লাস্ট শুয়েছিলাম, সবাই শুয়ে পড়েছিল। আর যেহেতু পরের দিন আমাকে ভোরবেলা আমাদের উঠতে হবে, আমি ভোর ভোর অ্যালার্ম দিয়ে দিয়েছিলাম 5টা। তো আমি কি করি, ডাস্টবিনটাকে নিয়ে বাথরুমের দরজাটা লক করে দরজাটার বাইরে আমি ডাস্টবিনটা রেখে দিয়েছিলাম, যে যদি কেউ অন্ধকারে আসে তাহলে তো ডাস্টবিনে লেগে আগে পড়বে, তো আওয়াজটা পাবো, মানে এরকম। তো ওই করে ঘরটা বলেইছি যে কাচের আছে, আর যেখানে বনফায়ারটা করা হয়েছিল ঠিক আমাদের রুমটার পেছনেই, হ্যাঁ। তো সেখান থেকে আলো আমাদের ঘরে আসছিল, প্রথমে যখন খুব ভালো করে আগুনটা জ্বলছিল, তারপর যখন ওই আলোটা নিভু নিভু মানে নিভে যাবে সেরকম পর্যায়ে, তখন আমি পর্দাটা সরিয়ে দেখলাম যে হালকা হালকা আগুনটা নিভে গেছে, 2-1 জন বসে আছে, তারাও উঠে যাবে, মানে যারা বসে আছে ছেলেরা, যারা আমাদের ট্যুরটা অর্গানাইজ করেছিল তারা। তো ঠিক আছে, আমরা হোটেলের নাম সত্যি বলতে সেই সময় না কোনো কটেজটার আমরা নাম দেখিনি, বা হোটেলটাও যে হচ্ছিল পাশে কোনো সাইনবোর্ড ছিল না, এটুকু বুঝতে পারছিলাম পাশের হোটেলটা নতুন আর কটেজটাও কিছু রিনোভেট হচ্ছে, তো কোনো নাম কিন্তু আমরা দেখিনি। আর তখন আমরা সেই মাইন্ড সেট আপে যাইনি যে হোটেলের নাম দেখবো, আমরা এটুকু নিশ্চিন্ত ছিলাম যে আমরা যার সাথে গেছি সে আমাদের চেনা জানা, তো সে আমাদেরকে ভালো জায়গায় নিয়ে যাবে। তো সেভাবে আমাদের হোটেলের নাম দেখারও প্রয়োজন হয়নি, যেহেতু আমরা বুকিং করিনি। তো হয়েছে, হওয়ার পরে আমরা শুয়ে পড়েছি ঘরটায়, আর আমার মা ভাই একদম আলোতে শুতে পারে না, ঘর পুরো অন্ধকার। লোকেশন হচ্ছে পেহেলগাঁও, ঠিক আছে। তো যথারীতি শুয়ে পড়েছি, ঘরের সমস্ত লাইট অফ, শুধুমাত্র বাথরুমের লাইট জ্বলছে, আমি যেখানেই যাই বাথরুমের লাইটটা জ্বালিয়ে রাখি। আর বাথরুমের দরজাটাও যত ছিটকিনি দেওয়া, আর একটা আমি কাজ করি, যদি বাথরুমের লাইটটা জ্বালিয়ে রাখি সেই দরজাটা একটু ফাঁকা রাখি, কিন্তু ওইখানে যেহেতু জানলার কাজটা ভাঙা, তো সেই জন্য বাথরুমের দরজাটা আমি পুরো বন্ধ করে দিয়েছি, খুলিনি। তো হয়েছে, শুয়েছি, শোয়ার পর মোটামুটি হয়েছে 30 মিনিটস বোধহয় হয়েছে, আমার টাইম আমি দেখিনি, প্রায় 12টা বোধহয় বেজে গেছে, তখন আমি টাইম দেখিনি, জাস্ট অ্যালার্ম দিয়ে শুয়ে পড়েছি। আর ওইখানে গেলে তোমরা জানো যে তখন স্মার্টফোন তো চলেই এসেছে, আর ওখানে গেলে নেটওয়ার্ক পাওয়া যায় না, একটা কোনো রিভার আছে তারপর থেকে পাওয়া যায় না, তো যথারীতি ফোন তো ডেড হয়েই আছে, সিম থেকেও কিছু না, তো ফোন কিছুই করা যাবে না, তো নর্মাল রেখে শুয়ে পড়েছি মাথার কাছে। বাবা শুয়েছে, মা শুয়েছে, ভাই শুয়েছি, আমি শুয়েছি। ভাই আমার তখন ছোট অনেকটাই, আমিও ছোট, তো মানে খুব ছোট না, ভালোই বুঝি, কিন্তু ভাই ছোট। তো আমরা শুয়ে পড়েছি, এটা 2012-র ঘটনা, 2012-র ঘটনা। 20 তারিখ অক্টোবরে বেরিয়েছিলাম, তো আমাদের ফিরতে ফিরতে নভেম্বর হয়ে গেছিল। তো যথারীতি শুয়ে পড়ার পরে, আর আমাদের খাটটা যে ছিল না, পেছনের যে কাঠের ওয়ালটা, সেখান থেকে একটু গ্যাপ ছিল, মোটামুটি কিছু ইঞ্চিসের গ্যাপ ছিল, মানে একটা মানুষ হেঁটে যেতে পারবে এরকম, হ্যাঁ। তো যথারীতি হয়েছে, হওয়ার পরে আমিও শুয়ে পড়েছি, কিছুক্ষণ পরে ঠিক আধ ঘন্টা হবে, এক্সাক্ট টাইম আমার মনে নেই, আমি ফিল করছি না আমার চোখটা বন্ধ, আমার গাটা ভারী হয়ে গেল। আর আমার একটা স্বভাব হচ্ছে, আমি শোয়ার সাথে সাথে ঘুমোই না, আমার মাথায় হাজারো রকম চিন্তা আসে, ওই তখন যে সময়টা পড়াশোনা নিয়ে, এখন যেমন ফ্যামিলি নিয়ে, সমস্ত কিছু নিজের কাজ নিয়ে এইসব চিন্তা আসে, ভাবি চোখ বন্ধ করে, তারপর আস্তে আস্তে 1-1.5 ঘন্টা পরে আমার ঘুম চলে আসে। অনেকেই আছে আমার শুয়ে পড়ে আর ঘুমিয়ে পড়ে, ওই জিনিসটা আমার নেই। তো আমি শুয়ে আছি, চোখ বন্ধ করেই শুয়ে আছি, কি করব, মোবাইলও ঘাটা যাচ্ছে না, মোবাইল ডেড রীতিমতো। তো আমি চোখ বন্ধ করে যে শুয়ে আছি, আমার ঘুম কিন্তু আসেনি। তো হঠাৎ করে আমার মনে হলো গাটা ভার হয়ে গেল, আমি না ঝটকা মেরে না আমার চোখটা খুলি, তো দেখি আমি চোখ খুলতে পারছি না, চোখটা কেমন ভাবে, আমি পুরো বড় বড় করে চোখ খুলতে পারছি না, মানে আমার চোখটা আঁকবো যা, কিন্তু আমি চোখ পুরোপুরি খুলতে পারছি না, মানে বুঝতে পারছো তো, মানে পুরোপুরি আমার চোখটা খোলা নয় কিন্তু।
তো এই অবস্থায় না আমার না গাটা ভার হয়ে গেল, আর আমি ফিল করছি আমাদের খাটটা যে ছিল, খাটের চার পাশ দিয়ে কেউ পা ঘষে 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 হাঁটছে। মানে কাঠের ওপর ধরো মানে গুজবাম দিচ্ছে। যদি কেউ কাঠের মেঝের ওপর দিয়ে হাঁটে পা ঘষে ঘষে, যেমন সাউন্ড হয় খসখস 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 করে একটা আওয়াজ হয় না, তো সেরকম কিন্তু একটা আওয়াজ হচ্ছে না। পা ঘষে ঘষে হাঁটছে, স্টেপিং ফেলছে না, পা ঘষে ঘষে হাঁটছে আর ঘরেই হাঁটছে আর চারপাশ দিয়ে হাঁটছে। মানে আমার চোখ হালকা খোলা বাট বন্ধ, মানে পুরোপুরি খোলা না। আমি না পুরো ফিল করছি। আর ওই সময়টাতে কোনো স্লিপিং প্যারালাইসিস নয়, মানে যেমন অনেকে ভাবে স্লিপ প্যারালাইসিস, সেরকম কিচ্ছু না। আমি কিন্তু জেগে, আমার মানে নিজের মধ্যে আমি নিজে আছি, আমার কোনো ঘুম নেই, আমার কিছু না, স্পষ্ট সমস্ত কিছু। আমি সেই অবস্থায় না একটু মানে শক্তি সঞ্চয় করে আমি খালি ঠাকুর ডাকছি যে ঠাকুর কি হচ্ছে, সব ঠিক করে দাও, কি হচ্ছে কি হচ্ছে, মানে কি হচ্ছে তো ঠিক করে দাও, যাতে যেটা আছে সে যেন চলে যায়, কিছু না থাকে। ঘরে চারটে মানুষ আছি, কি ঘটবে আমার এত ভয় লাগছে, একদম ধারে আমি, ঠিক আছে, খালি আমার মনে হচ্ছে খাটের চারপাশ দিয়ে মানে আমাকে ক্লোজ করে কেউ ঘুরছে। আমি কি করেছি, শক্তি সঞ্চয় করে না তখন হালকা হালকা আমার গাটা, যে আমি ঠাকুর নাম করছি, গাটা ভাতটা কেটে যাচ্ছে। আমি আমার ভাইকে, বাঁদিকে আমার ভাই ছিল, ভাইকে পা দিয়ে আমি খালি লাথি মারছি, যে পা দিয়ে ঠেলছি যে ওঠ, মানে আমার ভাবনাটা ওঠ তাড়াতাড়ি, আমার এরকম ফিল হচ্ছে ওঠ, আমি কথা বলতে পারছি না। আর ওর ঘুম না খুব তাজা, মানে ওকে যদি কেউ ঠেলে দাও ও একটু মানে কি হলো আমাকে ঠেলছিস কেন, এরকম একটা ভাব। বাট সেদিন যেন ভাইও উঠছে না, ভাইও ঘুমিয়ে আছে, এত ঘুম, মানে আমি ছাড়া বোধহয় সবাই ওখানে ওইভাবে ঘুমিয়ে আছে। তো প্রচন্ড ভয় লাগছে। তারপর আমি কন্টিনিউ ঠাকুরকে ডেকে যাচ্ছি, আমি মহাদেবকে খুব বিশ্বাস করি, গোপালকে বিশ্বাস করি, খালি ঠাকুরকে ডেকে যাচ্ছি, ঠাকুর যা আছে সব কাটিয়ে দাও, যা আছে সব কাটিয়ে দাও, ভীষণ ভয় লাগছে আমার, কি আছে অচেনা জায়গা, কি আছে ঠিক করে দাও। না, সবাই ঘুমিয়ে পড়েছে, মানে কারোর কোনো হুঁশ নেই। আর এই ব্যাপারটা না আমি আগের দিনও বলেছি, আমি ভীষণ ফিল করি, ভীষণ ফিল করি আমি, মানে কোথাও হয়তো কেউ ফিল করতে পারছে না, কিন্তু আমি ফিল করবো সামথিং ইজ দেয়ার, ঠিক আছে, এই একটা ব্যাপার। মানে ওরা যেন মরার মতো ঘুমোচ্ছে, এক কথায় যেটা বলে, মানে ওদের কোনো হুঁশই নেই। আমি যদি সবাইকে ঠেলতাম কেউ টের পেত না, আমার ভাইও টের পায়নি। তো হয়েছে, হওয়ার পরে আমার খালি ওরকম মনে হচ্ছে আমি খালি ঠাকুর নাম করছি যে ঠাকুর কাটিয়ে দাও, যা আছে কাটিয়ে দাও। এরকম হতে হতে আমার টাইম মনে নেই কতক্ষণ হয়েছে, গাটা পুরো ভারী হয়েছিল। আস্তে আস্তে দেখলাম আমার গাটা, মানে আমি রিলিফ পেলাম, সাথে সাথে আমি চোখটা খুলেছি, সাথে সাথে চোখটা খুলেছি। যেই চোখটা খুলেছি আমার সিংহ রাশি, যেই আমি চোখটা খুলেছি সাথে সাথে দেখছি আমাদের যে ঘরের অপোজিটেই, মানে আমাদের বেডটার অপোজিটেই যে বলেছিলাম না একটা গ্লাস রয়েছে যেখানে মোটা কার্টেন দেওয়া, আর যেখান থেকে ঘরের বোনফায়ারের আলোটা বোঝা যাচ্ছিল, আমি শোয়ার আগে দেখেছিলাম নিভু নিভু, সেটা বেশ ভালো জোরালো হয়ে জ্বলছে, ভালো জোরালো হয়ে জ্বলছে। মানে এটা বুঝতে পারলাম কেউ হয়তো গিয়ে ওটাকে আরো জোরালো করেছে, হতেই পারে যে আমাদের সাথে যারা ছিল, যারা ট্যুর অর্গানাইজ করেছিল তাদের কেউ হবে। তো তারপর দেখলাম না ঘরটা নর্মাল, তখন কিছু নেই, ঠাকুর নাম জপ করতে করতে আমি ঘুমালাম। ভোরবেলা অ্যালার্ম দিয়েছিলাম, সাথে সাথে অ্যালার্ম বাজলো, উঠলাম, অ্যালার্ম অফ করলাম, মা ভাই উঠে গেছে ততক্ষণে, মানে উঠেছে মানে কি অ্যালার্মটা আওয়াজ পেয়ে আমি অ্যালার্ম অফ করেছি, ওরাও উঠেছে। ওঠার পর আমি যখন লাইটটা জ্বালিয়েছি দেখছি আমি যে ডাস্টবিনটাকে রেখে এসেছিলাম বাথরুমের সামনে, সেই ডাস্টবিনের সমস্ত কিছু পড়ে আছে, আমার মাথার সামনে অবধি পড়ে আছে। মানে আমাদের যে বেডটা ছিল তার পাশে একটা ছোট্ট একটা টেবিল ছিল যেখানে ফোন রাখার মতো বা কিছু জল রাখার মতো বেড সাইড টেবিল, সেখানে অবধি ওই সব মাংস চিবানোর হাড় যেগুলো উচ্ছিষ্ট বললাম সেগুলো কিন্তু পড়ে রয়েছে। তো এবার মাকে আমি উঠে জিজ্ঞাসা করলাম যে মা তুমি কি উঠেছিলে রাত্রে বাথরুমে? মা বললো না আমি তো উঠিনি, আমি তো সেই এক ঘুমে সকাল, আমার এতটাই আমি টায়ার্ড ছিলাম যে আমি আর উঠিনি। বললাম আচ্ছা ভাই বা বাবা হতে পারে, সবাইকে জিজ্ঞাসা করলাম কেউ ওঠেনি, আমি লাস্ট শুয়েছি আর আমি ফার্স্ট উঠেছি। তো আমি তখনও ভাবলাম হয়তো যাই হোক, হয়তো কোনো মনের ভুল হয়েছে, যেটা রাত্রিবেলা ভেবেছি সেরকম হয়তো ভুল কিছু হতে পারে, আর হয়তো আমি উঠেছিলাম ঘুমের ঘরে বাথরুমে গেছি পড়ে গেছে, হতেই পারে। বাট আমি এতটাও আমার ডিপ ঘুম নয় যে আমি উঠবো আমি টের পাবো না। তো মনকে সান্ত্বনা দিলাম যে না কিছু না, সব হয়তো নর্মাল, ঠিক আছে। তো
তারপর আমরা অত সকালবেলা তো স্নান সেই সময় করা যায় না, আর প্রচণ্ড ঠান্ডা ওখানে, একটু ফ্রেশ হয়েছি, ফ্রেশ হয়ে নিয়ে চেঞ্জ করে নিয়ে আমরা বেরিয়ে গেছি। বাসে উঠেছি, বাস ছেড়েছে ভোরবেলা, আর আমাদেরকে সকাল থেকে তাড়া দিচ্ছে, তাড়াতাড়ি বেরো চলো, পরে আমরা মাঝখানে কিছু একটা জায়গায় নামবো, ওখানে গিয়ে জলখাবার খাবো, এখানে জলখাবার খাওয়ার প্রয়োজন নেই, আমরা রাস্তায় কিছু খেয়ে নেবো, কোনো খাবার হোটেল বা মানে ধাবা টাবা যেমন হবে সেরকম খেয়ে নেবো, এখানে আমরা খাবারের কোনো ঝামেলা রাখিই, যত তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে পড়ি সবাই। তো একটু চা দিয়ে গেছে, চা বিস্কিট খেয়ে আমরা বেরিয়ে পড়েছি। বাসে উঠেছি, উঠে বাসে বসেছি, কিছুটা রাস্তা চলে এসছে, মানে কিছুটা পেহেলগাঁও পেরিয়ে গেছে, যে আমাদের ট্যুর অপারেট করেছিল সেই কাকু, অসীম কাকু উঠে বাসের যেখানে সিঁড়িটা দিয়ে ওঠে না ভলভো যে বাসগুলো, এরকম প্রথমে তো ড্রাইভারের যে স্পেসটা সেখানটা, তার পাশ থেকে ওঠা যায়, একটাই দরজা থাকে, আর পুরোটা দুধারে দুটো তো সবাই জানি যেমন সিটিং অ্যারেঞ্জমেন্টটা থাকে, সেখানে উঠে এরকমভাবে হাত জোর করে দাঁড়িয়েছে। তো আমি অত খেয়াল করিনি, ফার্স্টে হাত জোর করে দাঁড়িয়ে বলছে আমি প্রথমেই সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, এই কথাটা বলেছে। সেটা শুনেই না আমি বাইরেটা দেখছিলাম আর ভাবছিলাম গতকালের ঘটনাটা, এরকম ভাবে দেখছি, সাথে সাথে এরকম ঘুরে তাকিয়েছি, কারণ আমরা যে হোটেলে ছিলাম, মানে যে কটেজে ছিলাম, সেই কটেজে ওইটুকু বলেছে। আর একটা আমি জায়গা মিস করে গেছি, এটা আমি আমার চ্যানেলেও শেয়ার করেছিলাম, সেই জায়গাটা হয়তো আমি ওখানেও মিস করেছি, যে বলছিলাম না পাশেই যে একটা মানে আন্ডার কনস্ট্রাকশন একটা হোটেল ছিল, আমাদের এখানে তো কটেজে কয়েকজনকে দিয়েছিল, আর পাশের হোটেলটাতে আন্ডার কনস্ট্রাকশন যে হোটেলটা সেখানে কয়েকটা ফ্যামিলিকে দিয়েছিল, আর ওই কটেজ মানে ওই হোটেলটা না পুরো অন্ধকার, যেহেতু আন্ডার কনস্ট্রাকশন, কোনো লাইট নেই, সিঁড়িতে ল্যান্ডিংয়ে মানে উঠছো তুমি 3 তলা ছোট্ট জায়গার মধ্যে, মানে এক কাটাও নয় বোধহয় ওই স্পেসটা। আমি ব্যাকসাইডটা দেখছি কারণ এখানেও একটা ঘটনা আছে, আর সেজন্য তো আমরা উঠলাম হোটেলটাতে, পুরো অন্ধকার, উঠলাম, উঠে সিঁড়িতে কোনো আলো নেই, মোবাইলের মানে ফ্ল্যাশ জেলে জেলে উঠতে হচ্ছে। ওঠার পরে একটা বড় একটা সিঁড়ি দিয়ে উঠে একটা বড় একটা প্যাসেজ গেছে, তার পাশেই একটা ঘর, মানে ওইখানে ওই একটা একটা করে 3টে ফ্লোরে ঘর, আর পাশে ঘর ছিল কিনা আমার মনে নেই, বাট একটা রুমে আমি গেছিলাম, অন্ধকার ছিল তো অত খেয়াল করিনি, একটা রুমে গেছিলাম, গিয়ে আমার থেকে কম একটি বয়সী মেয়ে গেছিল, তো ওর সাথে আমার বেশ দিদি বোনের একটা ভালো সম্পর্ক হয়ে গেছিল, তো ওইখানে গিয়ে ওদের রুমে আমি বসেছিলাম, মানে কিছুক্ষণের জন্য গল্প করার জন্য। তো যখন আমি ওই রুমটাতে ঢুকেছি তখন সাথে সাথে না মনে হচ্ছে কেউ দরজাটা নক করলো, তারপর যখন দরজাটা খুললাম দেখলাম কেউ নেই, আর সেই ফ্যামিলিতে আর একটা কাকু ছিল, যাকে আমি মানে ওনার নাম হচ্ছে মিন্টু কাকু, তো সে বললো দাঁড়া তোরা বস আমি দেখছি, তার ভাগ্নি ছিল, ভাগ্নির ফ্যামিলি গেছিল। তো আবার গিয়ে খানিকক্ষণ যখন বসলাম, তারপরে বসার পরে গিয়ে দেখছি আবার নকিং হচ্ছে একটা, তো যেই এখানে কমেন্ট করছো ভুলভাল, তো মানুষের একটা কথা বলবো, কোনো মানুষের বিশ্বাসকে আঘাত করা উচিত নয়, আর যদি বিশ্বাস না হয় তাহলে লিভ করো আমার প্রোফাইল, কোনো আমার হাতে পায়ে জড়াজড়ি নেই যে থাকতেই হবে দেখতেই হবে, প্লিজ লিভ করো, আমার কোনো ইন্টারেস্ট নই আমি যে কে কি কমেন্ট করছো, ভুলভাল কমেন্ট, বিশ্বাস অবিশ্বাস সেটা সম্পূর্ণ মানুষের ওপর, আর যারা শুনতে চাইছে, যারা বিশ্বাস করছে না তারা গল্প হিসাবেই নিক, আর যারা বিশ্বাস করবে তারা ঘটনা হিসাবেই নিক, তো আমি হাতে পায়ে ধরিনি যে বিশ্বাস করতেই হবে, ওকে। তো একটুখানি তোমরা পুজো করে আসো, ঠিক আছে, ব্যাস। তো আমি আমার ঘটনাটা বলছি, তো ওরকম হওয়াতে অ্যাকচুয়ালি কি হয় না, এরকম কিছু কোম্পানি চোখে পড়লে না সেই যে বলার যে তারটা থাকে সেটা কেটে যায়, তো সেই জন্যই, হ্যাঁ অবশ্যই আমি ব্লক করে দেবো, আফটার লাইভ আমি ব্লক করে দেবো। তো যখন যাই হোক, এটাকে আমি ইগনোর করি, কিছু কিছু মানুষকে পাত্তা না দেওয়াই ভালো, যত পাত্তা দেবে তাদের মানে সে অ্যাকচুয়ালি কমেন্ট করছে ফলোয়ার্স বাড়ানোর জন্য, সেজন্য ইগনোর। তো এবার যখন উঠে তার ঘরে গিয়ে বসে গল্প করছি, যেহেতু কোথাও যেতে বারণ করেছে, তো বসে আছি, তো সাথে সাথে না দরজায় নক, আমরা ভেবেছি হয়তো রিসেপশনে কেউ এসছে, দরজাটা খুললো তো দেখছে কেউ নেই, আবার আমরা বসে কথা বলছি, আবার নক, তখন মিন্টু বললো তোরা বস আমরা গিয়ে দেখছি।
আমি গিয়ে দেখছি তো যথারীতি সে দেখছে কেউ নেই। তখন ভেবেছে হয়তো কোনো বদমাইশি করছে হোটেলে কেউ, কম বয়সী মেয়েকে আসতে দেখেছে সেজন্য। তো কাকু সামনে দাঁড়িয়ে আছে যে এবার ছেলে মানে যেই আসছে তাকে ধরবো, আচ্ছা রকম দেবো, মানে এরকম একটা ভাব নিয়ে। তো রীতিমতো হোমবড়াই করে দাঁড়িয়ে আছে দরজার সামনে। আবার নখ, সাথে সাথে খুলেছে, দেখছে কেউ নেই। তো আর একটা জিনিস, এটাও তখন ভেবেছিলাম যেহেতু অন্ধকার প্যাসেজ, তো কেউ যদি এসে বদমাইশিও করে আমরা দেখতে পারবো না, এরকম আমরা দেখতে পারবো না। তো যথারীতি আমরা ইগনোর করেছি যে হয়তো কোনো স্টাফ, আর ওরা তো ভালো মতো জানে কোথায় চলে যাওয়া যায় বা কতক্ষণ পাশে ঢুকে গেল কোথাও, তো সেজন্য আমরা ইগনোর করেছি। তো যথারীতি তারপর কাকু এসে আমাকে রুমে দিয়ে গেছে রাত্রিবেলা। তো পরের দিনের ঘটনাটা এবার আসি। তো উঠে এরকম হাত জোর করেছে যে সরি, আমি একটাই প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, যে হোটেলটাতে আমরা ছিলাম সেখানে ওইটুকু বলেছে। আর আমি তো তখন খেয়ালই করিনি যে দাঁড়িয়েছে, আমি বাইরেটা দেখছিলাম আর গতকালের রাত্রের ঘটনাটা ভাবছিলাম যে এরকম সত্যি সত্যিই হয়েছে নাকি আমার মনের ভুল। তো সাথে সাথে পাশ থেকে আমাদের পেছনেই একটি কাপেল বসেছিল, যাকে আমি মামি বলি, আমাদের এখানেই থাকে। সেই মামা মামি তার মেয়ে আর মামার একজন উইডো বোন গেছিল, দিদি গেছিল, ঠিক আছে। তো ওই ফ্যামিলি গেছিল। তো মামার একটা রুমে ছিল, দিদি আরেকজনের সাথে সেই রুমটা অন্য রুম শেয়ার করেছিল। তো যথারীতি তখন বললো 1 মিনিট দাঁড়ান অসীমদা, আমার একটা কথা জিজ্ঞাসা করার আছে। আপনি যখন বলছেন তার আগে আমি একটা কথা ক্লিয়ার করে নিই আমার ননদের সাথে। তখন সে তার ননদকে জিজ্ঞাসা করছে, দিদি একটা কথা বলবেন? বলছে বল কি? বলছে কালকে রাত্রে তুমি আমার রুমে এসেছিলে। তখন বললো আমি তোর রুমে কখন? বললো যখন তোমার ভাই খেতে গেছিল, ভাই আর ভাইজি, তখন কি তুমি আমার রুমে আমাকে ডাকতে এসেছিলে? বললো না তো, আমি তো তোর রুমে ডাকতে যাইনি। তখন অসীম কাকু বলছে কি হয়েছে? বলছে না, আমি যখন রুমে শুয়ে আছি, আর হোটেলের রুমগুলো তো জানোই যে লক থাকে, যে মানে নর্মাল লক থাকে, ছিটকিনি দেওয়া ছিল না, সে এমনি লক করে শুয়েছিল। তো সে শুয়ে আছে, দরজার দিকে মুখ না, অন্যদিকে মুখ করে। তো শুয়ে আছে। একটা মিনিট, হ্যাঁ। দরজার দিকে মুখ করে শুয়েছিল না, অপোজিটে শুয়েছিল। তো সে ফিল করছে যে মানে ঘরের মধ্যে ঢুকলো তার দিদি, ননদ, দিদি বলেই ডাকতো, ননদ ঘরে ঢুকলো, ঢুকে জিজ্ঞাসা করলো আরে তুই খাবি না? তখন বললো যে না তুমি যাও, আমার ভালো লাগছে না, আমি খাবো না, তোমার ভাই আর ভাইজি তো গেছেই, ওরা খেয়ে ওদেরকে পাঠিয়ে দাও, আমার ইচ্ছা করছে না। বললো চল না আমার সাথে, খাবি চল। বললো না আমি যাবো না, আমার ইচ্ছা করছে না, যে তুমি চলে যাও। তো সাথে সাথে বললো, তারপর কোনো কিছু নেই, চুপ, ঠিক আছে। তারপরে না হঠাৎ করে তার স্ট্রাইক করেছে সেই মামি, যে কি হলো, দিদি ঘরে ঢুকলো না, দরজা খোলার আওয়াজ না, দরজা বন্ধ করার আওয়াজ, কোথায় গেল? পাশ ফিরে দেখছে কেউ নেই, যেন ঘরে কেউ আসেইনি, আর ছোট্ট একটা লাইট জ্বালিয়ে শুয়েছিল, নাইট বাল্ব। তো যথারীতি বললো না আমি তো যাইনি, আর সবাই এত টায়ার্ড, আমিও খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি, কারণ সকাল সকাল উঠতে হবে সেজন্য শুয়ে পড়েছি। তখন সেই অসীম কাকু, আমি তখনও কিচ্ছু বলিনি, আমি আমার মাকেও বলিনি, ভাইকেও কিছু বলিনি, বাবাকেও কিছু বলিনি। তখন সাথে সাথে অসীম কাকু বলছে হ্যাঁ এরকম ঘটনা ঘটতে পারে, কারণ হচ্ছে আমরা যে কটেজটাতে গেছিলাম, সেই কটেজটা গত 1-1.5 বছর আগে একটা ইনসিডেন্ট ঘটেছিল। আর যেহেতু এখানে আমরা বুকিং করে আসিনি, আমাদের শ্রীনগর ওই সব অব্দি বুকিং ছিল, এখানে আমরা এসে বুকিং করিনি, যেহেতু একটা 1 নাইট স্টে ছিল, ভেবেছিলাম এসেই বুকিং করবো, সেরকম ভাবে তো মানে এখানে হোটেল থাকে না, তো ভর্তি তো পেয়ে যাব। আর ওইটা ছিল পেহেলগাঁওতে বোধহয় ওনার প্রথম ঘুরতে যাওয়ার প্রথম ট্যুরের মধ্যে ওইটা ফার্স্ট ইনক্লুড করা ছিল পেহেলগাঁও। তার আগে যখনই গেছে জম্মু কাশ্মীর অবধি হয়ে বেরিয়ে এসছে। তো বুকিং করেনি, ভেবেছিল গিয়েই বুকিং করব। তো যথারীতি বললো 1-1.5 বছর আগে যে কাঠের কটেজটার কথা বললাম, ওখানে একটা ফ্যামিলি এসেছিল, হতেই পারে তারা ফ্যামিলিটা নিচের রুমগুলো নিয়েছিল। তো কোনোভাবে কটেজটার কার্টেন থেকে কোনো দেশলাইয়ের মাধ্যমে হোক বা কোনোভাবে একটা আগুন লেগে যায়, কোনো একটা রুমে শুরু হয়েছিল, আগুন লেগে যায়, সেখান থেকে পুরো নিচের ফ্লোরটা অনেকটা অংশ পুড়ে গেছিল। তার মধ্যে অনেক বাচ্চা ছিল, অনেকে এজেড পার্সন ছিল, কিছু কম বয়সী ছেলে মেয়ে অনেকেই ছিল। তো সেখান থেকে একটা অ্যাক্সিডেন্ট হয়। এবার সেখানে কতজন বেঁচে ছিল বা কতজনের কি হয়েছে সেটা তার জানা নেই, সে যেটুকু শুনেছে সেটুকু আমাদেরকে বলেছে।
তো কটেজে আগুন লেগে যাওয়ার পর এখানে একটা ইনসিডেন্ট হয়। আর আমরা সবাই জানি কোনো পোড়ার কোনো কিছু ঘটনা থাকলে বা এরকম হলে মানুষরা সার্ভাইভ করে না, খুব কম মানুষ থাকে সার্ভাইভ করে, মানে বেশিরভাগ মানুষই সার্ভাইভ করে না ওরকম জায়গা থেকে বেরিয়ে আসলে। তো ঘটনা ঘটে, তারপরে কটেজটাকে তো অনেক দিন বন্ধ রেখেছিল, অনেক থানা পুলিশ হয়, অনেক দিন বন্ধ রেখেছিল। বন্ধ রাখার পরে কটেজটাকে আবার নতুন করে রিনোভেট শুরু করে আবার তারা ভাড়া দিতে থাকে। তো যখনই ভাড়া দেয় কিছু না কিছু সমস্যা হয়, ইভেন ওখানকার যে মালিক সে অবধি অন্য হোটেলে থাকে, ওই কটেজে থাকে না। যখন ওরকম সমস্যা শুরু হলো তারা ভাবলো এটা তো আমাদের ব্যবসা, এটা আমাদের করে খেতে হবে, আমি পাশে একটা কনস্ট্রাকশন করি। তো পাশে একটা ছোট্ট স্পেস ছিল, সেখানে কনস্ট্রাকশন শুরু করলো। সেখানেও নানা রকম সমস্যা আসে। তো সেই জন্য সেখানেও কোনো রকম কিছু ঠিক করা যায়নি। আর ওইখানের মানুষ আমরা জানি যে ঠাকুরের কোনো কিছু সেরকম কোনো ব্যাপার থাকে না, তো সেখানেও সেম প্রবলেম হয়। আর সেখানেও এখন ওরকম জিনিস ঘটে যাচ্ছে, সেই সময়ের কথা বলছি। ওখানকার যে মালিক সেও বাইরে কোনো একটা হোটেলে থাকে, সেখানে নাইট স্টে করে, এই হোটেলে এসে থাকে না। তো আমরা যখন জিজ্ঞাসা করলাম যে তাহলে আমাদেরকে আগে এরকম হোটেলে জেনে শুনে আনলেন কেন, তখন বলছে যে দেখো আমি বুঝতে পারিনি যে এরকম ঘটনা ঘটবে, আর প্রথমে বিশ্বাস করিনি, কমেও পেয়ে গেছিলাম, যেহেতু আমাদের লাস্ট ট্যুর ছিল তো কমেও পেয়ে গেছিলাম, তো সে কারণে অত কিছু ভেবে আনিনি। আর যখন আমি সব জানলাম তখন অলরেডি পেমেন্ট করা হয়ে গেছে। তো লাস্ট টাইম তোমাদেরকে কতক্ষণ অপেক্ষা করাবো সেজন্য এখানে নিয়ে এসেছি। তো এইখানেও তো ওই ব্যাপারটা হয়ে গেল। ইভেন এখনো আমরা যারা গেছিলাম সেই সময়টাতে তাদের সাথে যখন দেখা হয়, তাদেরকে যখন বলি মনে আছে কাশ্মীরের ঘটনাটা, তারা এখনো বলে যে হ্যাঁ সত্যি, মানে ওই একটা এক্সপিরিয়েন্স ছিল। তারপরে আমার বৌদিরাও এই ট্রাভেল এজেন্সির সাথে গেছিল, মানে এটা এজেন্সি বলবো না, পাড়ার একজন চেনা জানা, তো তার সেই ট্যুর অপারেট করে, এখন আর করে না, সে এখন অনেকটা এজেড পার্সন, তো সেজন্য এখন সে পারে না। তো বৌদিকে যখন জিজ্ঞাসা করেছিলাম তোমাদের কি ওই কটেজটাতে নিয়ে রেখেছিল, বললো না এটা কোনো কটেজ না, ওটা একটা বড় হোটেল ছিল, সেই হোটেলে আমরা ছিলাম। তো এই একটা হচ্ছে কাশ্মীরের ঘটনা।